আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অপেক্ষা করি আমাদের সাথে যারা যুক্ত হবে ইনশাআল্লাহ সবাই যুক্ত হবেন। ওয়ালাইকুম আসসালাম নিতু, রাহুল। তো যারা আমাদের সাথে আছেন আমাদের লাইভে শেয়ার করে দিবেন। আমিও দেই। আমরা বিশেষ যে লেকচার প্ল্যান আছে ওইটার অনুসারে আমাদের যে প্রথম লেকচার সিলেবাস আলোচনা, ভাষা, ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আমাদের ব্যাকরণের বিশেষ থ্রি পরীক্ষায় কোন কোন টপিক গুলো আপনাকে পড়তে হবে, বিশেষ থ্রি পরীক্ষার জন্য আসলে কোন কোন টপিক গুলো আছে আমাদের সিলেবাসে, এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হাফিজা। রাহুল, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। তো প্রথমত আমরা সিলেবাসটা একটু দেখি। আপনারা জানেন বিসিএস এ ব্যাকরণে থ্রি পরীক্ষার জন্য আপনার জন্য নম্বর পাওয়ার দরকার 15। 15 নম্বর পাওয়ার জন্য আপনাদেরকে যে টপিক গুলো পড়তে হবে। মরিয়ম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফিজুর, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ধন্যবাদ মরিয়ম। যে যে টপিকগুলো পড়তে হবে আপনাকে পড়তে হবে ভাষা, ধ্বনি ও বর্ণ সম্পর্কে পড়তে হবে। আপনাকে ধ্বনির পরিবর্তন এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন করে, এটা পড়ে রাখবেন। ধ্বনির পরিবর্তন পড়তে হবে। সন্ধি, সমাস পড়তে নিয়ে পড়তে হবে শব্দ, পদ, বাক্য এবং বানান প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে। এই জায়গায় আপনাদেরকে একটা তথ্য বলে রাখি। এই যে চারটা টপিক আছে, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, কথা ক্লিয়ার না। আপনি আক্তার আব্দুল্লাহ আল মামুন, কথা স্পষ্ট না। এই যে চারটা টপিক আছে, বিশেষ ফ্রি এবং রিটেন, উভয় জায়গায় আপনাকে পড়তে হবে। তো যেগুলো ফ্রি এবং রিটেন উভয় জায়গায় আপনি পড়বেন, ওইগুলো যদি আপনি ফ্রিতে থাকতে লিখিত ভিত্তিতে প্রস্তুতি নিয়ে নিতে পারেন, তাহলে আপনার পরিশ্রমটা কিন্তু লিখিত পরীক্ষা থেকে অনেকটাই কমে যাবে। তাহলে ক্লিয়ার না। বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ,
বাগধা। এক কথায় প্রকাশ। এই টপিকগুলো আপনাকে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন করে। কথা ভালো আসছে না, সাউন্ড নাই স্যার। এখন তো ঠিক আছে। সাউন্ড কি এখন ঠিক আছে কিনা বলেন তো, দেখেন তো, একটু কমেন্ট করে জানান। সাউন্ড সিস্টেম কি এখন ঠিক আছে? কথা ভালো আসছে না। সাউন্ড কি এখন ঠিক আছে কিনা বলেন তো, দেখেন তো, এখন ঠিক আছে জানান। তো আশা করি এই সাউন্ড সম্পর্কিত যে সমস্যাটা, এটা হচ্ছে না। আশা করি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের বিসিএস এর সিলেবাস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, যেটা ভাষা, ধ্বনি ও বর্ণ। তো আমি আসলে ভাষা, ধ্বনি, বর্ণ এই টপিকটার মধ্যে ধ্বনি এবং বর্ণ, ভাষা সম্পর্কিত যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আলোচনা না এনে, এগুলো তো মুখস্থের আলোচনার বিষয়। আমি ধ্বনি এবং বর্ণ এই যে আলোচনাটা আছে, এটা থেকে আমি আলোচনা শুরু করব। তো এই টপিক, আপনার টপিকের নাম লিখবেন ভাষা, ধ্বনি ও বর্ণ। তো ভাষা, ধ্বনি, বর্ণ নামক টপিকের মূল যে আলোচনার বিষয়বস্তু, যেটা যেটা আসলে ব্যাকরণিক ব্যাস যে জায়গায় আপনাকে শুরু করে দিবে, ওইটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ নিয়ে। প্রায় প্রতিটি পরীক্ষায় এই ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু প্রশ্ন মিস হয় না। হ্যাঁ, ধন্যবাদ। এদিকা, থ্যাংক ইউ। হুমায়ুন রশিদ, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দেখেন, আপনারা কমেন্ট করলে কিন্তু আমি উৎসাহিত হই, এবং কমেন্টের পাশাপাশি যদি কেউ ভুল কমেন্ট করে, এটা কিন্তু পড়লে বা এইটুকু থেকে যদি আপনার এটা শুদ্ধ হয়ে যায়, কারেকশন হয়ে যায়, তাহলে এটা কিন্তু আপনার জন্য আসলে ভালো। ভুল করাটা স্বাভাবিক, ভুল থেকে জেনে নিলে ওই ভুলটা পরের বার ভুল না হওয়াটা আরো বেশি স্বাভাবিক। তো এই যে এক ভাই লিখছেন, রাহুল ভাই, শোনা যাইতেছে একটু। ঠিক আছে, উনি যেহেতু যাইতেছে বলছে, তাহলে যাইতেছে, যেমন সাধু, শোনা শব্দটিও সাধু শব্দ। তবে যদি কেউ শোনা শব্দটি চলিত অর্থে ব্যবহার করে, তাহলে এই শোনা শব্দের অর্থ হয় যে কুকুর, মানে কুত্তা। এজন্য আমরা যে পড়াশোনা বানানটা লিখি, পড়াশোনা বানানটা কিন্তু আমাদের এভাবে লিখতে হয়। শোনা, এটা সাধু শব্দ, চলিত শব্দ। ওয়ালাইকুম আসসালাম, বগুড়া ব্রাঞ্চ থেকে রিফাত, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, শুরুতে আমরা শিরোনাম লিখব ধ্বনি। ধ্বনি লিখে লিখবেন, মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। হ্যাঁ, ভয়ে কমেন্ট করে না, ঠিক আছে বাবু, দারুণ। রংপুর, ঠিক আছে, থ্যাংক ইউ। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। লিখবেন ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান
অবলিক ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় ধ্বনিকে। ভাষার মূল উপাদান অবলিক ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় ধ্বনিকে। রাহুল রংপুর, হ্যাঁ ইনশাল্লাহ এই মাসে রংপুর দেখা হবে। রিফাত ভালো আছি, দেখা হবে এই মাসে যশোরে। রিফাত, তো ভাষার মূল উপাদান অবলিক ক্ষুদ্রতম একক বলা হয় ধ্বনিকে। এরপর সেখানে লিখবেন বর্ণ। বর্ণ লিখে লিখবেন ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বর্ণ বলে। সাবিনা ইয়াসমিন, দেখা হবে ইনশাল্লাহ সিলেট ব্রাঞ্চে এই মাসে। সিলেট ব্রাঞ্চে এই মাসে দেখা হবে আগামী সম্ভবত 13, 14, 15 তারিখে মানিকগঞ্জ। থ্যাংক ইউ। তো ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বর্ণ বলে। তারপর লিখবেন ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার ইট বলা হয় বর্ণকে। লিঙ্কন আমাদের সাথে আছে বগুড়া থেকে, বগুড়া ব্রাঞ্চের শিক্ষার্থী আমাদের। এবার শিরোনাম লিখবেন অক্ষর। অক্ষর লিখে লিখবেন উচ্চারণের ক্ষুদ্র প্রয়াসকে অক্ষর বলে। রাজশাহীতে দেখা হবে এই আগামী বছরে, 2025 সালে দেখা হবে না, রাজশাহীতে 26 সালে যাব। উচ্চারণের ক্ষুদ্র প্রয়াসকে অক্ষর বলে। অক্ষর দুই প্রকার। এক নম্বর মুক্তাক্ষর। মুক্তাক্ষর লিখে ব্র্যাকেট লিখবেন, শেষে স্বরধ্বনি থাকে। সুমাইয়া কুমিল্লা থেকে, আর আমাদের আলামিন সাভার থেকে, সাভার। আচ্ছা, এক নম্বর মুক্তাক্ষর। মুক্তাক্ষর লিখে ব্র্যাকেট লিখবেন, শেষে স্বরধ্বনি থাকে। 2 নম্বর বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর লিখে ব্র্যাকেট লিখবেন, শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। আমাদের জনপ্রিয় শিক্ষক সোহান স্যার আছেন আমাদের সাথে, বিজ্ঞানের স্যার। ধন্যবাদ স্যার। তো মুক্তাক্ষর লিখে ব্র্যাকেট লিখবেন, শেষে স্বরধ্বনি থাকে। 2 নম্বর বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর লিখে ব্র্যাকেট লিখবেন, শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে। তো এটুকু কিন্তু আপনি যা লিখলেন, দেখেন এগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে এরকম। মানুষের মুখ নিঃসৃত আওয়াজ, মানে ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, বর্ণ হচ্ছে তার লিখিত রূপ। যেমন আমি যদি মুখে বলি ই, তাহলে এটা একটা ধ্বনি, আমি লিখে প্রকাশ করলাম ই, এটা একটা বর্ণ। আবার আমি যতগুলো চিহ্ন লিখবো, ততগুলো চিহ্নই হচ্ছে এক একটা বর্ণ, কিন্তু ধ্বনি হচ্ছে তার আওয়াজগুলো। ধ্বনি হচ্ছে তার আওয়াজ। তো আমি মুখে বললাম ই, ই হচ্ছে ধ্বনি, আমি লিখে প্রকাশ করলাম ই, দুইবার ই লিখলাম, তাহলে বর্ণ হচ্ছে দুইটা। তাহলে ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, আর বর্ণ হচ্ছে তার লিখিত রূপ। তাহলে ধ্বনি এক জিনিস, বর্ণ আরেক জিনিস। এই জায়গা থেকে এই টপিকে আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে ধ্বনি ও বর্ণের পার্থক্য। এই টপিক আপনাকে বিপদে ফেলবে জাস্ট দুইটা শব্দের ব্যবহার পরিবর্তন করে, একটা হচ্ছে ধ্বনি আর একটা হচ্ছে বর্ণ। তো এই জায়গায় আমরা শিখে নিলাম ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। মনে করেন আপনার সামনে 3টা চিহ্ন দেয়া আছে, 3টা চিহ্নের উচ্চারণ একরকম। উচ্চারণ যখন একরকমের হয়ে যাবে, তখন এই জায়গায় ধ্বনি হিসাব করা হবে একটি, আর বর্ণ হিসাব করা হবে চিহ্ন যতগুলি আছে ততগুলি। আবার অনেকে মনে করে যে বর্ণ এবং অক্ষর বুঝে এক, বর্ণ এবং অক্ষর এক নয়। অক্ষর হচ্ছে উচ্চারণের ক্ষুদ্র প্রয়াস। ক্ষুদ্র প্রয়াস বলতে, হ্যাঁ, ধন্যবাদ আমাদের বাংলাদেশ বিষয়াবলীর আরেকজন জনপ্রিয় শিক্ষক আবু সাইদ অনিক স্যার। উনি আমাকে দাওয়াত দেওয়ার পরও কিন্তু বগুড়ায় গিয়ে আমার সাথে দেখা করার সুযোগ পাই নাই। ঠিক আছে স্যার, মাইন্ড করলাম। যদিও স্যার বলছে একটু ব্যস্ত ছিল, শিডিউল করে গেছে অন্য জায়গায়। আমাদের একজনের সাথে আরেকজন দেখা হওয়াটা অনেক কষ্টের। ঠিক আছে স্যার, দাওয়াত কিন্তু আমি ছাড়বো না, পরের বার গেলে কিন্তু আবার নিব। হ্যাঁ, ধন্যবাদ মনজিন আলমগীর। আবু সাইদ অনিক স্যার, দাওয়াত মিস করবো না কিন্তু, এই দাওয়াত আমি পাও না।
আচ্ছা, যেটা বলছিলাম, অক্ষর হচ্ছে উচ্চারণের ক্ষুদ্র প্রয়াস। ক্ষুদ্র প্রয়াস বলতে আমরা একটা শব্দকে, মনে করেন আপনার সামনে আমি একটি শব্দ লিখলাম সমাবর্তন। এই সমাবর্তন শব্দটাকে আমরা ধীরে ধীরে ভেঙে ভেঙে উচ্চারণ করব। যতবারে উচ্চারণ করা যাবে ততগুলি অক্ষর থাকে। যেমন স, মা, বর, তন। তাহলে এই শব্দটাকে আমরা 4 বার উচ্চারণ করলাম। এই শব্দটার মধ্যে 4টি অক্ষর আছে। অক্ষর নির্ণয় করার একটা সহজ টেকনিক হচ্ছে, আপনি যে শব্দটা লিখবেন এটাকে বাংলিশ টাইপ করবেন। বাংলিশ টাইপ করবেন যেভাবে আপনি এসএমএস টাইপ করেন। বাংলিশ টাইপ করার পর তার মধ্যে যতগুলো ভাওয়াল পাওয়া যাবে, উচ্চারণ করেও এই শব্দের মধ্যে ঠিক ততগুলো অক্ষর পাওয়া যায়। যেমন আমি যখন বললাম সমাবর্তন, সমাবর্তন শব্দটিকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে 4টি অক্ষর পেয়েছিলাম। আবার বাংলিশ টাইপ করেও কিন্তু এর মধ্যে 4টা অক্ষর পাই। তো আবার দেখেন, আমি যদি বলি বন্ধন, তাহলে এই বন্ধন শব্দে আমরা অক্ষর পেলাম 2টা। একটা হচ্ছে বন আর একটা হচ্ছে ধন। তাহলে বন্ধন শব্দে অক্ষর পেলাম 2টা। আচ্ছা, আমাদের প্রিয় মাতৃভূমি, বলেন তো দেখি, যারা আলোচনা শুনেছেন, এই বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি আছে? বাংলাদেশ, বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি? বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি? পিপিলিকা। আপনি নিজেই তো পারবেন। ফ্রি বার্ডস, পি পি লি কা, পি পি লি কা। তাহলে কয়টা আছে? পি পি লি কা। 4টা অক্ষর আছে, 4টা অক্ষরই মুক্তাক্ষর। বাংলাদেশ শব্দ হচ্ছে 3টি অক্ষর আছে। ধন্যবাদ আমাদের আলামিন হোসেন, আল হুসেন সাব্বির। তো এই জায়গা থেকে আমি আপনাকে জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম যে ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, আর বর্ণটা হচ্ছে তার লিখিত রূপ, আর অক্ষর হচ্ছে উচ্চারণের ক্ষুদ্র প্রয়াস। যারা 3টা দিয়েছেন, তাসলিমা, খাদিজাতুল, হাবিবা, থ্যাংক ইউ। তো এখন আমরা স্টার্ট দিয়ে লিখবো, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো 2 প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো 2 প্রকার। মৃদু, হৃদিতা। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো 2 প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো 2 প্রকার। 1 নম্বর স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, যে স্বর্ণ আর পিপীলিকা বানানটা কিন্তু শুদ্ধ হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো 2 প্রকার। 1 নম্বর স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জন ধ্বনি। এবার লিখেন স্বরধ্বনি নিয়ে আলোচনা। স্বরধ্বনি নিয়ে আলোচনা লিখেন, ফুসফুস, ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে। ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয়। ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি 7টি। স্বরবর্ণ 11টি।
স্বরবর্ণ 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার মোট 10টি। কার মোট 10টি। আপনারা জানেন কান নাই হচ্ছে অ। লিখেন অর কোনো কান নেই বলে অকে বলা হয় বিলীন অবলিক নীলিন অবলিক লীন বর্ণ। লীন। অর কোনো কান নেই বলে অকে বলা হয় বিলীন অবলিক নীলিন অবলিক লীন বর্ণ। অর কোনো কান নেই বলে অকে বলা হয় বিলীন অবলিক নীলিন অবলিক লীন বর্ণ। তাহলে দেখেন এই জায়গা থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়েছেন। আর কিছুদিন আগে এক পরীক্ষায় আসছে, আমি দেখেছিলাম যে কোন এক পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, যে স্বরধ্বনি কয়টি। তাহলে আমি আগে বলেছি এই যে টপিক আছে, এই টপিকের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু ধ্বনি ও বর্ণ। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্নকর্তা ধ্বনি এবং বর্ণ এই দুইটা শব্দের ব্যবহার পরিবর্তন করে আপনাকে বিপদে ফেলবে। ধ্বনি বললে উত্তরটা হয়ে যায় একরকম, বর্ণ বললে উত্তরটা হয়ে যাবে আরেক রকম। খুবই গুরুত্বের সহকারে আপনি দেখবেন আসলে প্রশ্নের মধ্যে ধ্বনি চেয়েছে নাকি বর্ণ। তো এই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পেলাম যে স্বরধ্বনি হচ্ছে 7টি, স্বরবর্ণ হচ্ছে 11টি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হবে, কার মোট 10টি, কার নাই হচ্ছে অ, এজন্য অ কে আমরা একটা উপাধি দিলাম বিলীন, নীলিন এবং লীন বর্ণ। তো এখন আমরা একটু স্বরধ্বনি নিয়ে একটু আলোচনা করব। স্বরধ্বনি আমরা একটু লিখব। অ, আ, এগুলো কণ্ঠ থেকে উচ্চারণ করার কারণে এগুলোকে আমরা বলি কণ্ঠধ্বনি। ই, ই, এগুলো মুখের তালু বরাবর উচ্চারণ করা হয়, তালু বরাবর থেকে, এজন্য এটাকে আমরা বলি তালব্য ধ্বনি। উ, ও, এগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। রি, এটাকে বলা হবে মূর্ধন্য ধ্বনি। এই মূর্ধন্য বানানটা একটু খেয়াল রাখতে হবে, মূর্ধন্য বানানটা পরীক্ষায় অনেকবার আসছে। মূর্ধন্য বানানে দন্তন্য, মূর্ধন্য বানানটাতে দন্তন্য। আলামিন সাগর, ধন্যবাদ অনেক চমৎকার একটি গান আপনি আমাকে উৎসর্গ করে গাওয়ার জন্য। আমি অনেক আনন্দিত হয়েছি, অনেক খুশি হয়েছি। আপনাদের ভালোবাসায় আসলে আমার অনুপ্রেরণা। ওই, এ এবং ওই, এগুলো উচ্চারণ যখন আমরা করি তখন কণ্ঠ এবং তালু এই দুইটার বরাবর থেকে উচ্চারণ করি, কণ্ঠ এবং তালুর এজন্য এটাকে বলা হবে কণ্ঠ তালু ধ্বনি। ও এবং ও, এই দুইটাকে বলা হয় কণ্ঠ উষ্ঠ ধ্বনি। একত্রে যদি বলি এই শব্দটা হয় কণ্ঠস্থ। তাহলে উচ্চারণের স্থান অনুসারে আমরা স্বরধ্বনিগুলোকে আমরা কয়েকটা ধ্বনিতে ভাগ করলাম: কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, উষ্ঠ ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, কণ্ঠ তালব্য এবং কণ্ঠস্থ ধ্বনি। তো এই যে 11টা ধ্বনি আছে, আপনি খেয়াল করে দেখেন 11টি ধ্বনির মধ্যে প্রথম যে 6টা ধ্বনি আমরা পেলাম, বা ধ্বনি 11টা বর্ণ আছে, ধ্বনি এখানে 11টি নাই। তো এই যে 11টি বর্ণ পেলাম, প্রথম যে 6টা বর্ণ আমরা পেলাম, এই প্রথম 6টা বর্ণকে মাত্রার দিক দিয়ে আমরা দেখতে পাই পূর্ণ মাত্রা। এজন্য বলা হয় যে পূর্ণ মাত্রা স্বরবর্ণ হবে 6টি।
এই রি এটা মাত্রার দিক দিয়ে অর্ধমাত্রা, তাহলে অর্ধমাত্রা হবে একটি, আর বাকি চারটি আবার হয়ে গেল মাত্রাহীন। তাহলে মাত্রার ভিত্তিতে আমরা বর্ণগুলোকে তিনটা ভাগে ভাগ করি: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। অপর্ণা, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে পূর্ণমাত্রা সর্বর্ণ 6টি, অর্ধমাত্রা 1টি এবং মাত্রাহীন 4টি। পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা 1টি এবং মাত্রাহীন 4টি। তো এই জায়গা থেকে আমরা যখন আবার উচ্চারণ করি, উচ্চারণ করতে গিয়ে একটু খেয়াল করেন যে মুখের যে বাতাসের যে পরিমাণটা আছে, অ উচ্চারণ করলে মুখ থেকে যে পরিমাণ বাতাস বের হয়, আ উচ্চারণ করলে তার চেয়ে একটু বেশি পরিমাণে বাতাস বের হয়। এজন্য মুখ থেকে বাতাস বের হওয়ার ভিত্তিতে এই স্বরধ্বনিগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটা হচ্ছে হ্রস্ব স্বর। মুখ থেকে বাতাস বের হওয়ার ভিত্তিতে স্বরধ্বনিগুলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে হ্রস্ব স্বর, এক নম্বর হচ্ছে হ্রস্ব স্বর। এই হ্রস্ব স্বর হচ্ছে 4টি। কোন 4টি? অ, ই, উ, রি। এই 4টাকে বলা হয় হ্রস্ব স্বর। এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখ থেকে বাতাস কম পরিমাণে বের হয় বলে এই 4টাকে বলা হবে হ্রস্ব স্বর। তাহলে বাকি যে স্বরগুলো আছে, বাকি স্বরগুলোকে আবার আমরা বলবো দীর্ঘ স্বর। তাহলে এই জায়গার মধ্যে আমরা হ্রস্ব স্বর পেলাম 4টি আর দীর্ঘ স্বর পেলাম 7টি। কোন 7টি? আ, ই, উ, যেটাকে আমরা দীর্ঘ উ, তারপর হচ্ছে এ, ওই, ও, ও। তাহলে এই যে 7টা 11টা আমরা বর্ণ পেলাম, 11টা বর্ণের মধ্যে এই জায়গা থেকে আমরা হ্রস্ব স্বর পেলাম 4টি, দীর্ঘ স্বর পেলাম 7টি। আবার এই যে দারুণ বিষয় হচ্ছে, এই জায়গা থেকে 4টি বর্ণকে, এই ই, উ, এ, ও, এই 4টি বর্ণকে আরেকটা নামে নামকরণ করা হয় অর্ধস্বর। তাহলে হ্রস্ব স্বর যেমন 4টি, অর্ধস্বর আছে 4টি। কোন 4টি? ই, উ, এ, ও। এই 4টাকে আমরা বলি অর্ধস্বর। তাহলে এইটুকু পর্যন্ত অংশ থেকে আমরা দেখলাম যে আমাদের বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ আছে 6টি, অর্ধমাত্রা বর্ণ আছে 1টি, মাত্রাহীন আছে 4টি। আবার 4 দিয়ে দেখেন কত মিল। এই 4টি হচ্ছে অর্ধস্বর, 4টি হচ্ছে হ্রস্ব স্বর, আর দীর্ঘস্বর হচ্ছে 7টি। তো আমি একটু প্রশ্ন করি, দেখি আপনারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখি আপনারা বলেন তো দেখি, যারা আলোচনার শুরু থেকে ছিলেন, বলেন তো দেখি স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি বলেন তো, স্বরধ্বনি কয়টি? একটু কমেন্ট করেন। যারা কমেন্ট করেন প্রত্যেকের নাম পড়বো। আমি চাচ্ছি যারা দেখছেন তারা প্রত্যেকেই কমেন্ট করেন, যেন সবার নাম আমি নিতে পারি। বলেন তো স্বরধ্বনি কয়টি? প্রথম প্রশ্ন আমাদের, স্বরধ্বনি কয়টি? খাদিজাতুল 7টি। তারপর দেখি এমডি আনন্দ 7টি, রিদিতা 7টি, তাওহিদ 7টি, তানিয়া, আলামিন সাগর 7টি, আব্দুল্লাল আমিন, প্রিয়াঙ্কা 7টি, রাহুল 7টি। দারুণ। তাহলে বলেন তো দেখি অর্ধস্বর কয়টি? অর্ধস্বর 2 নম্বর প্রশ্ন। 2, অর্ধস্বর কয়টি? মরিয়ম মিতু 7টি, ইনসাফ মিয়া 7টি, তানভীর আহমেদ অমি 77টি। ঠিক আছে রে, সেটা রাহুল 7 লিখছে। আলামিন 7টি, ফিরোজ আলম, তাসলিমা জাহান, জিহান
সাতটি। আচ্ছা, অর্ধস্বর কয়টি? অর্ধস্বর অপর্ণা, না, সাতটি। হ্যাঁ, সাতটি। সাতটি। অপর্ণা, সোনিয়া, স্বর্ণা, সাথী, সোনিয়া আক্তার, খাদিজাতুল। এটাও 2 নম্বর প্রশ্ন উত্তরে চলে গেছে। হ্যাঁ, চারটি অর্ধস্বর, চারটি। কারণ তো যারা চারটি করে উত্তর করছেন, খাদিজাতুল, তাসলিমা, আলামিন, না সরি আলামিন না, আল হোসেন সাব্বির, আলামিন সাগর, প্রিয়াঙ্কা, এস এম মাহফুজা, আবুল কাশেম, সাবিনা ইয়াসমিন, আনন্দ মিয়া, তৌহিদ ইসলাম। ধন্যবাদ। এবার স্টার দিয়ে লিখেন, গঠনগতভাবে স্বরধ্বনি দুই প্রকার। গঠনগতভাবে স্বরধ্বনি দুই প্রকার। তানভীর, স্বাধীন, আব্দুল্লাহ আমিন, রাহুল। থ্যাংক ইউ। গঠনগতভাবে স্বরধ্বনি দুই প্রকার। গঠনগতভাবে স্বরধ্বনি দুই প্রকার। গঠনগতভাবে স্বরধ্বনি দুই প্রকার। 1 নম্বর মৌলিক স্বরধ্বনি। 1 নম্বর মৌলিক স্বরধ্বনি। তানিয়া, রীতি, হ্যাঁ, রিদিতা, আফসানা, আফিফ। স্যার খালি মেয়েদের নাম পড়েন কেন? হ্যাঁ, কিছু মানুষ পৃথিবীতে আসছে নেগেটিভ চিন্তা করার জন্য। আমাদের এই যে আমাদের এ এফ লিখছে, নাম স্পেস দিয়ে লিখছে, ফাহিম কি এ এফ আই এস এম কি লিখছে নাম। যাই হোক, কিছু মানুষ আসছে আপনাকে কিছু নেগেটিভ বলার জন্য। কারণ ওই যে পুরুষ মানুষের নাম পড়লাম, রাহুলের নাম পড়লাম, আব্দুল্লাহর নাম পড়লাম, যারা কমেন্ট করছে সবার নামই পড়েছি। এটা আমাদের ওই ভাই শুনে নাই। আমাদের বিসিএস কনফারেন্সের একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নাম হচ্ছে বিসিএস কনফারেন্স বয়রা। ওই ব্রাঞ্চে ক্লাস নিয়ে আমার অনেক ভালো লাগে। কারণ আমাদের যে শিক্ষার্থীগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের বয়রা শিক্ষার্থী, মন্দির ব্রাঞ্চের শিক্ষার্থী। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে রে, এটা নীলক্ষেত ব্রাঞ্চের, বুঝতে পারছি। আচ্ছা, যেটা বললাম, তো লিখেন 1 নম্বর দিয়ে লিখেন মৌলিক স্বরধ্বনি। 1 নম্বর দিয়ে লিখেন মৌলিক স্বরধ্বনি। 1 নম্বর দিয়ে লিখেন মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি লিখে লিখবেন মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে, মৌলিক স্বরধ্বনির সংজ্ঞাটা হচ্ছে নিজে নিজে উচ্চারিত হয়। নিজে নিজে উচ্চারিত হয়। নিজে নিজে উচ্চারিত হয়। ঠিক আছে, সমস্যা নাই। নিজে নিজে উচ্চারিত হয়। এফ আই এম কি যেন, ঠিক আছে ভাইয়া। নিজে নিজে উচ্চারিত হয়। তারপর লিখেন স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি 7টি। লিখেন স্বরধ্বনির লিখিত রূপ। কি বললাম? মৌলিক। তাহলে নিজে নিজে উচ্চারিত হয়, তারপর লিখলাম মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি বলতে মৌলিক স্বরধ্বনি 7টি। যথা, যথা লিখে, যথা লিখে এই 7টা ধ্বনি আমরা লিখবো। তো মজার বিষয় হচ্ছে, এই যে 7টা ধ্বনি আছে, 7টা ধ্বনি আসলে কোনগুলো দেখেন। এই 7টা ধ্বনিগুলো হচ্ছে অ, আ, ই, যেটাকে আমরা রস্যই বলি, রস্যই, যেটাকে আমরা রস্যু বলি, এ, ও, আর সবার শেষে আছে এ। তো
তো এই যে এ নামক যে ধ্বনিটা আছে, এই এ ধ্বনি নামক এই এ ধ্বনিটা বাংলায় যিনি যুক্ত করেন ওনার নাম হচ্ছে আব্দুল হাই। যেন বলা হয় এই এ ধ্বনির প্রবক্তা হচ্ছে আব্দুল হাই। এই এ ধ্বনির প্রবক্তা হচ্ছে আব্দুল হাই। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি পেলাম 7টি। এই 7টি ধ্বনি আমরা পেলাম অ, আ, ই, উ, এ, ও, আর একটা হচ্ছে এ। চমৎকার বিষয় হচ্ছে এই 7টা ধ্বনির মধ্যে আমরা বর্ণ থেকে খুঁজে পেয়েছি কিন্তু 6টি। তাহলে এজন্য পড়লেন লিখেন মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি, ব্র্যাকেটে লিখে রাখবেন এ বাদে। মৌলিক স্বরবর্ণ 6টি, ব্র্যাকেটে লিখে রাখবেন এ বাদে। মৌলিক স্বরবর্ণ 6টি, ব্র্যাকেটে লিখে রাখবেন এ বাদে। তো শিক্ষিত মানে দেখেন কত চমৎকার একটা পেজ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মৌলিক স্বরধ্বনি কয়টি, স্বরধ্বনি বললে উত্তর কিন্তু 7টি। কিন্তু যদি জিজ্ঞেস করে মৌলিক স্বরবর্ণ কয়টি, তখন কিন্তু উত্তর 6টি। চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। আপনি যদি একটু অসতর্ক হলেই কিন্তু এই জায়গায় বিপদ। আপনি 1 নম্বর পাওয়ার পরিবর্তে 0.5 অথবা 2.5 বরিশালে আসবো। বরিশালের ক্লাস হচ্ছে 10-11। হ্যাঁ, 10-11 দুইটি। আচ্ছা, এবার লিখেন 2 নম্বরটি লিখেন যৌগিক স্বরধ্বনি। 2 নম্বরটি লিখেন যৌগিক স্বরধ্বনি। 2 নম্বরটি লিখেন যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি লিখেন নিজে নিজে উচ্চারিত হয় না। যৌগিক স্বরধ্বনি লিখেন নিজে নিজে উচ্চারিত হয় না। নিজে নিজে উচ্চারিত হয় না। নিজে নিজে উচ্চারিত হয় না। আপনি লিখেন যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। তাই লিখেন যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ অবলিক দ্বি-স্বরজ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরবর্ণ অবলিক দ্বি-স্বরজ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরবর্ণ অবলিক দ্বি-স্বরজ্ঞাপক বর্ণ অবলিক সন্ধ্যাক্ষর বর্ণ। যৌগিক স্বরবর্ণ অবলিক দ্বি-স্বরজ্ঞাপক বর্ণ অবলিক সন্ধ্যাক্ষর বর্ণ। সন্ধ্যাক্ষর বর্ণ 2টি, যথা ওই। এই ওই উচ্চারণ করলে এটাকে ভাঙলে মূলত আমরা পাই অ এবং ই। তো উচ্চারণের নিয়মের কারণে এই জায়গায় ই থাকলে ই অথবা উ, ই থেকে রি থাকলে এই ই এর কারণে অর উচ্চারণটা চেঞ্জ হয়ে যায় ওর মতো। এজন্য অপশনে যখন 2টাই থাকবে তাহলে উত্তরটা দ্বিতীয়টা উত্তর হবে। এটা হচ্ছে উচ্চারণের বিধান। আরেকটা হচ্ছে ও যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণে আমরা বলবো অ, তার সাথে বলবো উ। এই উ এর কারণে উচ্চারণের নিয়ম মোতাবেক এই অর উচ্চারণটা হয়ে যায় ওর মতো। যখন 2টাই থাকবে তাহলে নিচেটাকে উত্তর হিসাবে আমাদের বাছাই করতে হবে। তাহলে এই জায়গা থেকে আবার একটু পার্থক্য হলো, আপনাকে যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টি, এগুলো কিন্তু বর্ণ না বলে ধ্বনি বললে উত্তর হবে 25টি। যৌগিক স্বরধ্বনি বলুক, দ্বি-স্বরজ্ঞাপক বলুক, ধ্বনি বললে উত্তর 25টি, আর বর্ণ বললে উত্তর হবে 2টি। তাহলে প্রশ্ন 2 রকম, উত্তর 2টা। দেখি আমি এবার একটা প্রশ্ন করবো, দেখি একটা প্রশ্ন উত্তর কারা শুদ্ধভাবে দিতে পারেন। আশিকুর রহমান ইনশাল্লাহ হয়তো হবে ক্লাস। আলামিন, রুহুল আমিন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।
আর শব্দটা আসলে স্বাগতম নয়, শব্দটা হচ্ছে স্বাগত। তো আপনারা বলেন তো দেখি, একটা প্রশ্ন করবো, এই প্রশ্ন উত্তরটা দিবেন দেখি কারা শুদ্ধ করতে পারেন। বলেন তো দেখি, মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কয়টি? প্রশ্ন হচ্ছে মৌলিক স্বরবর্ণ কয়টি? কমেন্ট করেন দেখি। তানিয়া 6টি, তানিয়া আক্তার, তানিয়া হোসেন, আনন্দ, আনন্দ বলছে 11টি, সাথী 6টি, তাসলিমা 6টি, সোনিয়া 6টি, খাদিজাতুল মীরা, প্রিয়াঙ্কা, এফ, আপনার পুরো নাম কি রে? এই এফ, আপনার নামটা লিখেন তো। তাহিদ ইনসাফ, হ্যাঁ রাইট। স্বাধীন, হ্যাঁ সোনিয়া আক্তার, থ্যাংক ইউ। ও হ্যাঁ, দারুণ। এখন আপনাদের সামনে স্যার ভুলে গেছিলাম, দেখে মনে পড়লো, থ্যাংক ইউ রে। তানভীর আবার বলছে 2টি। কি রে তানভীর, রাধা ক্লাসে ছিলেন না আপনি? রাহুল আমিন বলছে 7টি, না 7টি না, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। এখন লিখেন, আমরা একটা ছক দেখবো, ছক লিখেন, স্বরধ্বনির উচ্চারণের ছক 6টি। হ্যাঁ ধন্যবাদ সৈকত, রুবেল, স্বর্ণা, থ্যাংক ইউ। এখন স্বরধ্বনির একটা উচ্চারণের ছক দেখাচ্ছি আপনাদেরকে। এই ছকটা থেকে, এবং ছকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে গত 4 বছর বিসিএস এ প্রশ্ন আসছে। তো স্বরধ্বনির উচ্চারণের ছক, আমরা প্রথমে এই স্বরধ্বনি, যে 7টি স্বরধ্বনি আছে, মৌলিক স্বরধ্বনি যেগুলো আছে, এগুলোকে আমরা সম্মুখ পশ্চাতের ভিত্তিতে আমরা প্রথমে 3টা ভাগে ভাগ করে নিব। আমরা দেখব কিছুর অবস্থান হবে সামনে, 3টার অবস্থান হবে সামনে, একটা যাবে মাঝে, আর 3টা যাবে পশ্চাতে। তো এই যে আমি সম্মুখ আর মধ্য পশ্চাৎ বললাম, এটার ভিত্তি হচ্ছে সম্মুখ পশ্চাতের ভিত্তিতে। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে সম্মুখ পশ্চাতের ভিত্তিতে স্বরধ্বনিগুলো কত প্রকার, তাহলে উত্তর হবে 3 প্রকার। কি কি? সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ। এর মধ্যে সম্মুখে যে স্বরধ্বনিগুলো আসে, এটা হচ্ছে ই, এ, আর হচ্ছে এ। এগুলোর অবস্থান হচ্ছে সামনে। আর সবার শেষে মাঝে যার অবস্থান, সেটা হচ্ছে আ। তো ই, এ, এ, এগুলোর অবস্থান সামনে, আর অবস্থান হচ্ছে সবার শেষে মাঝে, বাকিগুলো চলে যাবে পশ্চাতে। পশ্চাতে যাবে প্রথমে উ, তারপরে ও, সবার শেষে হচ্ছে অ। আপনি যদি এইটুকু অংশ কয়েকবার খাতায় প্র্যাকটিস করেন, এই অংশটা কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। আর এইটুকু অংশ যখন আপনি আয়ত্ত করে নেবেন, তখন এই জায়গা থেকে প্রশ্নের যে প্রশ্নগুলো আছে, এর 90% প্রশ্নের উত্তর আপনার আয়ত্তে চলে আসবে। তো এই জায়গা থেকে আপনি দেখলেন যে সব মাঝে অবস্থান হচ্ছে আ। এজন্য এই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন করে যে নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে আ। যদি বলে নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি, তাহলে এইগুলো থেকে 3টা থেকে যে কোনো একটা উত্তর হবে। পশ্চাৎ বললে হবে এই শেষ 3টা থেকে যে কোনো একটা। তো এগুলোকে আমরা জীবের অবস্থান অনুসারে উচ্চারণ করলে, মুখ জীবের কোন অবস্থান থাকে, জীবের অবস্থান অনুসারে এগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করি। জীবের অবস্থান অনুসারে স্বরধ্বনিগুলো 4 প্রকার। একদম উপরে যেটা আছে এটা হবে উচ্চ, একদম নিচে যেটা আছে এটা হবে নিম্ন।
আর এরপর হচ্ছে উচ্চ মধ্য নিম্ন মধ্য। তাহলে একদম উপরটা হচ্ছে উচ্চ, এরপর হচ্ছে উচ্চ মধ্য, নিম্ন মধ্য, তারপর নিম্ন। তাহলে এখন দেখেন, এই গত বিসিএস এর আগের বিসিএস এর প্রশ্ন ছিল এটা সম্ভবত, যে নিচের কোনটি উচ্চ স্বরধ্বনি। তাহলে উচ্চ স্বরধ্বনি আছে দুইটা, ই এবং ও। তাহলে অপশনে ই ছিল না, উত্তর হয়েছিল ও। আবার এই প্রশ্নটা এভাবে করতে পারে, নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বরধ্বনি ই, উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি উ, নিম্ন মধ্য স্বরধ্বনি আ, মানে নিম্ন মধ্য, নিম্ন কমা দিয়ে মধ্য দিবে। আর যদি নিম্ন মধ্য এরকম হাইফেন দিয়ে দেয় তাহলে হবে এ অথবা অ। প্রশ্ন দেখতো, তো আপনি যখন উচ্চারণ করলে ঠোঁট সংকুচিত হয় না প্রসারিত হয়, এটার ভিত্তিতে এই স্বরধ্বনিগুলোকে আপনার সামনে আবার 4টা ভাগে ভাগ করবে। যখন দেখবেন উচ্চারণ করলে ঠোঁটটি সংকুচিত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় সংবৃত। সংবৃত আবার বর্তুল বলা হয়, বর্তমানে গোল হয়ে যায়। আর তাহলে প্রথমটা সংবৃত, পরেরটা হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত, এরপরটা হচ্ছে অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত, তারপরটা হচ্ছে বিবৃত। তাহলে উচ্চারণ করলে যখন ঠোঁটটা গোল হয় ওটাকে আমরা বলি সংবৃত, আর উচ্চারণ করলে যখন ঠোঁটটা প্রসারিত হয়, প্রসারিত হয়ে যাওয়াটাকে আমরা বলি বিবৃত। হ্যাঁ, মাখরাজের মতো। ঠিক আছে রে রিফাত, রিফাত দারুন দারুন। সে বাংলা বোঝে না, আরবি বোঝে। হ্যাঁ, মত বানান কিন্তু তোমার সাথে দরকার আছে। আচ্ছা, আপনাকে আবার ভয়ে কমেন্ট করে ছেড়ে দিয়েছেন নাকি? ভুল হোক সমস্যা নাই, ভুল তো ধরবই। ভুল ধরলেই তো আপনার জন্য লাভ। তো দেখেন, তাহলে এই জায়গা থেকে প্রশ্নের ধরনটা কি। তো আমি আপনাকে প্রশ্ন করি, দেখি আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি, নিচের কোনটি নিম্ন মধ্য বিবৃত স্বরধ্বনি। 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 আ, থ্যাংক ইউ রিদিতা, তানিয়া, আনন্দ, রিফাত, থ্যাংক ইউ, দারুন, খাদিজা। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। রবিউল ইসলাম, মরিয়ম মিতু, স্বর্ণা, তান্নি, প্রিয়া, সাথী, রুবেল, সোনিয়া, তানিয়া, সাবিনা, রাহুল। ও, ঠিক আছে, দারুন। তারপর রেদিতা, সাথী, প্রিয়া, রিফাত, ইনসাফ, আব্দুল্লাহ আমিন, সোনিয়া, তাহিদ, তানিয়া, থ্যাংক ইউ, দারুন। তো এই হচ্ছে আমাদের স্বরধ্বনি নিয়ে যে আলোচনাটা ছিল এটা। এবার লিখেন ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা। এবার লিখেন ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা। ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা।
ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা। দারুণ। স্বদেশ, তাসলিমা, রাহুল, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন, ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি 7টি, ব্যঞ্জন ধ্বনি 30টি, ব্যঞ্জন ধ্বনি 30টি, ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন ধ্বনি 30টি, ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা 6টি, যথা জ ফলা, ব ফলা, র ফলা, ল ফলা, ম ফলা আর হচ্ছে ন ফলা। ফলা 6টি, জ ফলা, ব ফলা, র ফলা, ল ফলা, ম ফলা আর হচ্ছে ন ফলা। ফলা 6টি, জ ফলা, ব ফলা, র ফলা, ল ফলা, ম ফলা আর হচ্ছে ন ফলা। আচ্ছা দেখি, প্রশ্ন উত্তর দিন তো, একটা প্রশ্ন উত্তর দেন। বলে দেখি, বাংলা ভাষায় ব্যবহৃত মোট ধ্বনির পরিমাণ কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মোট ধ্বনির পরিমাণ কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির পরিমাণ মোট কয়টি আছে? রিফাত, একদম প্রথমে আলোচনা করেছি ধ্বনি এক জিনিস, বর্ণ আরেক জিনিস। ওয়ালাইকুম আসসালাম শারমিন। সোনিয়া 37, প্রিয়া 37, থ্যাংক ইউ। তানিয়া 37, দারুণ। ওই একজন ওই ফলা মনে রাখার জন্য লবণ তৈরি কি টেকনিক তৈরি করেছে, মজার লবণ। ঠিক আছে, দারুণ। আল্লাহু আকবার। শারমিন, থ্যাংক ইউ। তাসলিমা জাহান, 40টি কেন হবে? 37টি। স্বরধ্বনি হচ্ছে 7টি আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, মোট হচ্ছে 37টি। আচ্ছা, এবার লিখেন, আপনি লিখেন, যে কোনো ব্যঞ্জন বর্ণকে ভাঙলে, যে কোনো ব্যঞ্জন বর্ণকে ভাঙলে, যে কোনো ব্যঞ্জন বর্ণকে ভাঙলে অ ধ্বনি পাওয়া যায়। যে কোনো ব্যঞ্জন বর্ণকে ভাঙলে অ ধ্বনি পাওয়া যায়। যেমন এই ক কে যদি আমরা ভাঙি, আমরা পাবো একটা হর্ষযুক্ত ক, তার সাথে পাবো একটা অ।
এরকম ভাবে যে কোনো ব্যঞ্জন বর্ণকে আপনি ভাঙবেন, একটা হরযুক্ত ওই ব্যঞ্জন, তার সাথে একটা অ পাবেন। যে কোনো ব্যঞ্জন বর্ণকে ভাঙলে হবে, যে কোনো ব্যঞ্জন বর্ণকে আপনি ভাঙতে পারবেন, ভাঙলে হরযুক্ত ওই ব্যঞ্জন, তার সাথে আপনি একটা অ পেয়ে যাবেন। এবার লিখেন, মুখ থেকে বাতাস বের হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার। মুখ থেকে বাতাস বের হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার। 1 নম্বর অল্প প্রাণ। 1 নম্বর অল্প প্রাণ। 1 নম্বর অল্প প্রাণ। আপনিও শিক্ষিত হবেন। অল্প প্রাণ লিখে ব্র্যাকেট লিখেন বর্গের 1/3। মুখ থেকে বাতাস বের হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার। 1 নম্বর অল্প প্রাণ। অল্প প্রাণ লিখে ব্র্যাকেটে লিখবো বর্গের 1/3। 2 নম্বর মহাপ্রাণ। মহাপ্রাণ লিখে ব্র্যাকেট লিখবো বর্গের 2/4। আবার স্টার দিয়ে লিখবেন, স্বরতন্ত্র কাঁপানোর ভিত্তিতে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার। স্বরতন্ত্র কাঁপানোর ভিত্তিতে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার। 1 নম্বর অঘোষ। 1 নম্বর অঘোষ। অঘোষ লিখে ব্র্যাকেট লিখবেন বর্গের 1/2। 1 নম্বর অঘোষ। অঘোষ লিখে ব্র্যাকেট লিখবেন বর্গের 1/2। 2 নম্বর ঘোষ। ঘোষ লিখে ব্র্যাকেট লিখবেন বর্গের 3, 4, 5। 1 নম্বর অঘোষ। অঘোষ লিখে ব্র্যাকেট লিখবেন বর্গের 1/2। 2 নম্বর ঘোষ। ঘোষ লিখে লিখবেন বর্গের 3, 4, 5। তো এখন আমরা বর্গীয় বর্ণগুলো লিখবো। আপনারা জানেন 5টা বর্ণ মিলে একটা বর্গ হবে। আর বর্গের নামকরণ করা হয় প্রত্যেক বর্গের প্রথম বর্ণ অনুসারে। যেহেতু এই লাইনের প্রথম বর্ণ ক, তাহলে এটাকে আমরা বলি ক বর্গীয় বর্ণ। চ, ছ, চ, ছ, টিয়। এটাকে বলা হবে চ বর্গীয়। ট, ঠ, ড, ঢ, ণ। এটাকে বলা হবে ট বর্গীয়। ত, থ, দ, ধ, ন। প, প, ব, ভ, ম। বলা হবে প বর্গীয়। উচ্চারণের স্থান। তো ক খ যখন আমরা উচ্চারণ করি, কণ্ঠ থেকে উচ্চারণ করার কারণে এগুলোকে আমরা বলি কণ্ঠধ্বনি। চ ছ যখন বলি জিহ্বাকে তালুতে স্পর্শ করে, এজন্য এটাকে আমরা বলি তালব্য ধ্বনি। ট ঠ বললে জিহ্বাকে মূর্ধায় স্পর্শ করে, এজন্য এটাকে আমরা বলি মূর্ধন্য ধ্বনি। আচ্ছা, এই জায়গায় একটু আছে দেখেন, ত থ দ থ ন। এর মধ্যে ত থ দ ধ এগুলো উচ্চারণ করলে জিহ্বাকে দাঁতে স্পর্শ করে,
কেবল এইগুলোকে আমরা বলি দন্ত ধ্বনি। তাহলে এই দন্ত ধ্বনি কিন্তু এই নতুন পদ্ধতিতে বা নতুন বইয়ে কিন্তু 4টি আছে, 5টি কিন্তু নাই। তাহলে আপনি এখন বলতে পারেন তাহলে 4টি লাগে, ঠিক আছে। তো 4টি আছে, ঠিক আছে। তাহলে ন কোথায় যাবে? এই ন যখন উচ্চারণ করি জিহ্বা দাঁতের গোড়ায় লাগার কারণে এটাকে আমরা বলবো দন্ত মূলীয় ধ্বনি। এই দন্ত মূলীয় ধ্বনি বর্গের ভিতরে আছে ন, আর বাহিরে আছে র, ল এবং স। মানে বর্গের ভিতরে এবং বাহিরের কিছু দন্তমূলীয় ধ্বনি আপনাকে দেখিয়ে দিলাম। এই ক ফ উচ্চারণ করে ঠোঁটের সাহায্যে জন্য এগুলোকে আমরা বলি ওষ্ঠ ধ্বনি। আমরা পড়েছিলাম 1 এবং 2, বর্গের 1 2 5টা বর্ণ মিলে তো একটা বর্গ হয়, বর্গের 1 2 হচ্ছে অঘোষ। 3 4 5 এগুলো হয়ে গেল ঘোষ। একটু আগে লিখেছিলাম ব্র্যাকেটে যে 1 2 হচ্ছে অঘোষ। রাশেদুল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? 2 নম্বর লাইনে যারা আছেন তারা মহাপ্রাণ, 4 নম্বর লাইনে যারা আছেন তারা মহাপ্রাণ। জোর নাই যার অল্প প্রাণ নাম তার, জোর নাই যার অল্প প্রাণ নাম তার। মানে 1 এবং 3 এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর প্রত্যেক বর্গের যে শেষ বর্ণগুলো আছে, শেষ বর্ণ, এই বর্ণগুলোকে আমরা বলি নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ আছে 5টা। নাসিক্য বর্ণ আছে 5টা, কিন্তু চমৎকার বিষয় হচ্ছে যে বর্ণ 5টি হলেও ধ্বনি আছে 3টি। এই ধ্বনি থেকে বাদ পড়ে যাবে ই এবং ন, যেটা আমরা মূর্ধন্য বলি, মূর্ধন্য ন। তাহলে নাসিক্য বর্ণ 5টি ঠিক, কিন্তু যদি বলি নাসিক্য ধ্বনি কয়টি, নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি হবে 3টি। নাসিক্য ধ্বনি হবে 3টি। কোন 3টি? উ, ন আর হচ্ছে ম। নাসিক্য বর্ণ 5টি, কিন্তু ধ্বনি 3টি। আবার এই চ ছ জ ঝ এগুলো উচ্চারণ করলে এই চ ছ জ ঝ এই 4টাকে আরেকটা নামে নামকরণ করা হয় গ্রীষ্ট ধ্বনি। গ্রীষ্ট ধ্বনি। তাহলে এই জায়গায় আপনি চাইলে একটা বর্ণকে আসলে আপনি চাইলে অনেকভাবে নামকরণ করতে পারেন। যেমন এই ছকে যদি নামকরণ করেন, তার একটা নাম চ বর্গীয় বর্ণ, একটা নাম মহাপ্রাণ, একটা নাম গ্রীষ্ট, একটা হচ্ছে তালব্য, আর এদিকে হচ্ছে অঘোষ। এভাবে প্রতিটা বর্ণকে আপনি চাইলে একাধিক নামে নামকরণ করতে পারবেন। পাপিয়া, স্পর্শ ধ্বনি যদি বলে, নতুন বই মোতাবেক স্পর্শ ধ্বনি 20টি। একটা বইয়ে না, আপনি নবম দশম শ্রেণীর নতুন বই দেখেছেন স্পর্শ ধ্বনি 20টি, এবং আমাদের কনভেন্সের বইও আছে। আমাদের কনভেন্সের যে সংক্ষিপ্ত বাংলা ব্যাকরণ বইটি আছে, এটা কিন্তু নতুন এবং পুরাতন উভয় বোর্ড বইয়ের আলোকে বইটা লেখা প্রকাশিত হয়েছে। ওইটার মধ্যে আপনি 20টি পাবেন। তো নতুন বই হচ্ছে স্পর্শধ্বনি 20টি, আগে ছিল 25টি, এখন স্পর্শধ্বনি 20টি। 20টি থেকে না শিক্ষকের ধ্বনি থেকে বাদ দেওয়া হয়েছে, স্পর্শধ্বনি থেকে। লিখতে পারছেন? তাহলে এরপর লাইন লিখবো আমরা নতুন বোর্ড বই মোতাবেক স্পর্শধ্বনি 20টি।
নতুন বোর্ড বই মোতাবেক স্পর্শধ্বনি 20টি। নতুন বোর্ড বই মোতাবেক স্পর্শধ্বনি 20টি। এটা আমি মুছে দিলাম। তারপর লিখেন উষ্ম শীষ বা শ্বাস বর্ণ 4টি। তালুয়াস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই 4টি বর্ণের মধ্যে হ নামক বর্ণটিকে বলা হয় মহাপ্রাণ ঘোষ। একদিক দিয়ে মহাপ্রাণ, আরেক দিক দিয়ে ঘোষ, মহাপ্রাণ ঘোষ। আর বাকি যে 3টা স আছে এগুলোকে বলা হয় অল্প প্রাণ অঘোষ। তো মজার বিষয় হচ্ছে এই জায়গায় উষ্ম শীষ বা শ্বাস বর্ণ 4টি হলেও ধ্বনি আছে 3টি। ধ্বনি থেকে বাদ পড়ে যাবে মূর্ধন্যস্য, মূর্ধন্যস্যের উচ্চারণ হবে দন্তস্বর মতো। যদি শীষ বর্ণ আপনার সামনে এভাবে বানানটা থাকে তাহলে উত্তর হবে 3টি। সেটা লিখতে হবে না। তাহলে শীষ বর্ণ বানান হচ্ছে যে তালব্য দিয়ে। তাহলে উষ্ম শীষ বা শ্বাস বর্ণ হচ্ছে 4টি, ধ্বনি হচ্ছে 3টি। আচ্ছা, তারপর লিখবেন অন্তস্থ জ, ল, ব, র কে বলা হয় অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ। ল যখন আমরা উচ্চারণ করি জিহ্বার 2 পাশ দিয়ে বাতাস বের হওয়ার কারণে এটাকে আমরা বলি পার্শ্বিক বর্ণ। ব বিন্দু র কে বলা হয় কম্পন জাত। এগুলো উচ্চারণ করলে জিহ্বার ডগার মধ্যে একটা কম্পন তৈরি হয়, কম্পন জাত। ঢ বিন্দু র এবং ঢয় বিন্দু র এগুলো উচ্চারণের সময় জিহ্বার ডগা সামান্য উল্টে যায় বলে এগুলোকে বলা হয় তাড়ন জাত। তাহলে খনত্বকে বলা হয় ত বর্ণের। রাশেদুল, ধন্যবাদ ভাইয়া, হুজুর। তাড়ন জাত। তারপর লিখবেন খন্ডত্বকে বলা হয়, খন্ডত্বকে বলা হয় ত বর্ণের। খন্ডত্বকে বলা হয় ত বর্ণের খণ্ডরূপ। খন্ডত্বকে বলা হয় ত বর্ণের খণ্ডরূপ। খন্ডত্বকে বলা হয় ত বর্ণের খণ্ডরূপ। এগুলো মুছে দেই। তারপর লিখবেন অনুস্বার। বিসর্গ চন্দ্রবিন্দুকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরে লিখবেন বিসর্গকে বলা হয় হ ধ্বনির অঘোষ রূপ। বিসর্গকে বলা হয় হ ধ্বনির অঘোষ রূপ। অনুস্বার এবং চন্দ্রবিন্দুকে বলা হয় আনুনাসিক্য বা সানুনাসিক্য বর্ণ। অনুস্বার এবং চন্দ্রবিন্দুকে বলা হয় আনুনাসিক্য বা সানুনাসিক্য বর্ণ। অনুস্বার এবং চন্দ্রবিন্দুকে বলা হয় আনুনাসিক্য বা সানুনাসিক্য বর্ণ।
আশা করি তোলা হয়েছে। এবার লিখেন বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ বা স্বাধীন বর্ণ মোট 50টি। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ বা স্বাধীন বর্ণ মোট 50টি। আপনারা জানেন 50টি বর্ণকে আমরা মাত্রার দিক দিয়ে 3টা ভাগে ভাগ করতে পারি। এই 50টি বর্ণকে মাত্রার দিক দিয়ে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর হচ্ছে মাত্রাহীন। তো পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32, অর্ধমাত্রা 8 আর মাত্রাহীন হচ্ছে 10। স্বরবর্ণ আছে 11টি, এর মধ্যে পূর্ণমাত্রা 6, অর্ধমাত্রা 1, মাত্রাহীন 4। আর বাকি হচ্ছে ব্যঞ্জন 39, পূর্ণমাত্রা 26, অর্ধমাত্রা 7, মাত্রাহীন 6। এখান থেকে কিন্তু প্রশ্ন করে, আপনাদেরকে প্রশ্ন করে মোট স্বরবর্ণ, মোট মাত্রাহীন পূর্ণমাত্রা বর্ণ কয়টি, বা মোট মাত্রাহীন স্বরবর্ণ কয়টি। আচ্ছা, তো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সংযুক্ত বর্ণ দেখে রাখি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন করে। যেমন দেখেন, একটা সংযুক্ত বর্ণ হচ্ছে এটা স্ন। এটাকে ভাঙলে আপনি পাবেন মূর্ধন্য এবং মূর্ধন্য। এই বর্ণটা অনেকবার পরীক্ষায় আসছে, এটাকে ভাঙলে পাবো হ যোগ ম। একই রকমের বর্ণ, এটাকে যদি আপনি ভাঙেন তাহলে আপনি পাবেন ক যোগ মূর্ধন্য। হ এবং দন্ত ন যদি এরকম পাশাপাশি থাকে তাহলে এটা দন্ত ন। যখন পায়ে পড়বে, মানে যখন মূর্ধন্য হবে তখন সে নিচে বসবে, তাহলে নিচে বসলে এটা মূর্ধন্য আর পাশাপাশি বসলে দন্ত ন। আচ্ছা, দারোগা শব্দটি অভিধান মোতাবেক এটা ফার্সি শব্দ, আর বিভিন্ন জায়গায় এটা দেখা আছে তুর্কি। এর উপরে মাত্রা মনে হচ্ছে ত, তার সাথে র ফলা। ওর উপরে মাত্রা মানে ত, তার সাথে ত। এটাকে ভাঙলে আমরা বলবো র, তার সাথে ক। একটু তুলবেন।
ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। সবাই আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আমরা আমাদের যে 1 নম্বর লেকচার যেটা ছিল ভাষা ধ্বনি বর্ণের, আমরা প্রথম অংশটা শেষ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।